Assalamu alaikum everyone. I hope you are doing great by the grace of Almighty Allah. We are fine, Alhamdulillah. দেশ একটি ক্রান্তিকাল মুহূর্তে যাচ্ছে। আমরা দেখছি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখনো রাস্তায়। কিন্তু একটু ব্যতিক্রমী মেট্রোপলিটন ইউনিভার্সিটি এই সময় তারা নতুন একটি ক্লাব সোসাইটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, নিউলি ফর্মড একটি ক্লাব। গত দুদিন আগে তাদের এই ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়। আমরা সেখানে ছিলাম। এই ক্লাবের উইকলি লাইভ প্রোগ্রামে আজকে আমরা আছি। এই ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা আছেন আমাদের, তারা কিভাবে রিসার্চের ক্ষেত্রে নিজেদেরকে মনোনিবেশ করতে পারে, যদিও বা রাস্তায় থাকে তারপরেও সেখানে থেকে কিভাবে লেখালেখির কাজ করা যায়। এই ধারাবাহিকতায় আমাদের উইকলি লাইভ প্রোগ্রামে আজকে রিসার্চের আড্ডা টপিক রিসার্চ কি এবং ক্যান আন্ডার গ্রাজুয়েট পাবলিশ রিসার্চেস, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও কি রিসার্চ পাবলিশ করতে পারে কি। আমরা গর্বিত আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর জামাল উদ্দিন, ডিন, স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স। আমি জানি স্যার বেশ অসুস্থ, তারপরও স্যার আমাদের কৃতজ্ঞ জানবেন। এবং স্যার কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আজকে একটু খোলামেলা আলোচনা করব রিসার্চ নিয়ে, যেখানে ব্যক্তিগত পর্যালোচনা থাকবে এবং সেটাই কাম্য। আমরা জানি, আমি সবসময় বলি আমি আমার রিসার্চের গুরু আপনি। সেক্ষেত্রে আপনার সাথে আমার অনেক রিসার্চের সক্ষতা আছে এবং সেখান থেকে কিছু ডিপ কোয়েশ্চেন আমরা, যেগুলো হয়তো বা স্টুডেন্টদের, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বলি, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বলি, তাদের রিসার্চের ক্ষেত্রে সহায়তা করব। এরকম কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্যার একটু যদি শুরুতেই বলি, জানতে চাই আপনার শিক্ষা জীবন কোথা থেকে শুরু হয়েছিল, ইউনিভার্সিটি লাইফ এবং সেখানে থিসিস, রেজাল্ট সবকিছু অল্প পরিসরে যদি একটু জানান। শুভ সন্ধ্যা। আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম দেখছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার অনার্স করেছি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে বিবিএ প্রোগ্রাম, এবং এমবিএ করেছি কুষ্টিয়া থেকে। কনসিকুয়েন্টলি আমার পিএইচডিটা ওখান থেকে করা। এনরোলমেন্ট আমার সুপারভাইজার ছিল জগন্নাথ ইউনিভার্সিটির। তো রিসার্চ, আমার প্রথম যে রিসার্চের হাতে খড়ি সেটা ছিল 2000 সাল। আমি তখন আন্ডার গ্রেডের স্টুডেন্ট হিসাবে, আমরা সবাই ইন্টার্নশিপ করছিল। তো আমি চিন্তা করলাম আমরা ম্যানেজমেন্টের লোক, আমরা ইন্টার্নশিপ না করে যদি একটা রিসার্চের কোনো কাজে আমরা এঙ্গেজ হতে পারি, আমি স্পেশালি আমি। তো আমার যে সুপারভাইজার স্যার ছিলেন, একটা বিটার এক্সপিরিয়েন্স, উনি আমাকে বললো যে এক কাজ করো, তুমি তো থিসিস করবা, ইন্টার্নি করবা না, তুমি একটা থিসিসের প্রপোজাল লিখে নিয়ে আসো। তো তখনকার যুগে অনেক কিছু ম্যানুয়াল ছিল আর অনেক কিছু রেডিলি অ্যাভেলেবেলও ছিল না। আমরা যদিও বিজনেস রিসার্চ কোর্সটা পড়েছিলাম, কিন্তু ওখানে কিভাবে প্রপোজাল লেখানো হয় বা প্রপোজালের মধ্যে কি কি জিনিস থাকে আমি আসলে জানতাম না। আমি শিক্ষক হওয়ার পরে ছাত্রদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা খুব কনফিউজের মধ্যে পড়ে গেলাম যে আমি কি ভুলই করলাম, যে রিসার্চ করতে গিয়ে গতানুগতিক একটা ইন্টার্নি করলে তো ভালো হইতো, এখন তো ভেজালে পড়ে গেলাম। তো আমি আমার পরিচিত আরো 2-1 স্যারকে বললাম যে স্যার, আমাকে তো একটা প্রপোজাল জমা দিতে বলা হয়েছে আগে, আমাকে যদি কোনো একটা প্রপোজালের ডেমো দেওয়া যায় বা আমাকে যদি একটু গাইড করতেন, আমি লিখে জমা দিতাম। তখন বললো তুমি তোমার স্যাররা যায় বলো, তোমার স্যারই তোমাকে দিবে। তো আমি একদম লজ্জা শরম ভেঙে মনে অনেক সাহস নিয়ে, আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটি স্যারদের সাথে কথা বলতে অনেক সাহস নিয়ে কথা বলতে হয়, দম নিয়ে বুকের মধ্যে, ঠিক আছে। তো যাই দাঁড়িয়ে রইলাম। দাঁড়ানোর পর স্যার এক সময় দয়া হলো, এক সময় বললো আসো, কি হয়েছে বলো। আমি বললাম যে তখন কিন্তু ইন্টারনেটের যুগ ছিল না, এবং তখন আমরা একটা ইমেল খোলার জন্য আমরা দোকানে গিয়ে 50 টাকা দিয়ে আধা ঘন্টা একটা ইমেল খুলতে হইতো, ঠিক আছে। ওই যুগ ছিল ওই রকম। আমি বললাম স্যার, আমি অনেক চেষ্টা করে কোথাও প্রপোজালের কোনো গাইডলাইন পাইনি, আপনি যদি কিছু মনে না করেন আমাকে একটা প্রোফর্মা দেন। তখন স্যার আমাকে কিছু কিছু আইডিয়া দিল, ওই আইডিয়ার উপর ভিত্তি করে আমি একটা কিছু লিখে জমা দিলাম। তো এখন আমার কাছে মনে হচ্ছে আমার একটা প্রপোজাল হয়নি, বাট স্যার দয়াবান ছিল, এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তো আমি আমার অনার্সে আমি ইন্টার্নশিপ না করে আমি একটা থিসিস করেছিলাম
এবং আমার থিসিসের টপিক ছিল এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন অফ রেনুইক যজ্ঞেশ্বর। এটা কুষ্টিয়ার একটা বিখ্যাত সুগার মিল কর্পোরেশনের জন্য যেই মেশিনারি গুলো থাকে সেই মেশিনারি গুলো তৈরি করার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে আমার মনে আছে আমি 60 জন এমপ্লয়ির সার্ভে করেছিলাম। অনেক বিটার এক্সপিরিয়েন্সও ছিল, অনেক ভালো এক্সপিরিয়েন্সও ছিল। আপার লেভেলে যারা ছিল তারা কেউ কোঅপারেট করতো না, অনেক কষ্ট করে তাদেরকে সবাই ম্যানেজ করার পরও তারা কথা বলতে চাইতো না, ডাটা দিতে চাইতো না, এবং স্টুডেন্ট দেখে অনেক নেগলেক্টও করতো। তো আলহামদুলিল্লাহ আমি ডেটা কালেকশন করে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন স্ট্যাটিস্টিক্যাল টুলস এত আপডেট ছিল না। তো এগুলো যে কিভাবে অ্যানালাইসিস করব এই নিয়ে এক মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলাম। তো আমার সুপারভাইজার স্যারও আসলে হয়তো আমাকে উনি হেল্প করতে চায়নি। আমি বহু ঘুরে 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 আমি পরে আমার এক শ্রদ্ধেয় শিক্ষক, খুব ভালো মানুষ, ওনার দ্বারস্থ হইলাম যে স্যার আমি তো ডাটা কালেকশন করে নিয়ে আসছি, এই জিনিস লিখলাম। এখন স্যার তখনকার যুগের আসলে সবচেয়ে ভালো অ্যানালাইসিস ছিল কোরিলেশন রিগ্রেশন, সিম্পল কোরিলেশন রিগ্রেশন। ঠিক আছে, তো ডেভেলপ অ্যানালাইসিস ছিল না তখন, টুলস টেকনিক্স গুলো ছিল না। তখন স্যার আমার এক্সেলে কিভাবে করতে হয় কিছু একটা আইডিয়া ধরায় দিল। আলহামদুলিল্লাহ আমি এক্সেল পারতাম। তো আমি মোটামুটি একটা রেজাল্ট তৈরি করে আমি সাবমিট করি, এবং আমাকে ওই ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যেখানে এই থিসিসটা করলা, রিসার্চটা করলা, তোমার এখানে তুমি কি পাইলা বা তোমার কাছে মনে হয়েছে কি ইন্টারেস্টিং কি? আমি বললাম স্যার আমি যখন পড়াশোনা করি তখন আমার কাছে মনে হয়েছিল যে মোটিভেশনাল ফ্যাক্টরের মধ্যে স্যালারিটা অন্যতম, যে মানুষের টাকা পয়সা বেশি হইলে মানুষের কাজের আগ্রহ বাড়ে, মোটিভেশন বাড়ে, স্যাটিসফ্যাকশন বাড়ে। কিন্তু আমি রিসার্চ করে দেখলাম যে আমার 16টা ফ্যাক্টরের মধ্যে স্যালারি 8 নাম্বারে আছে মানুষকে স্যাটিসফাইড করার জন্য। তার মানে স্যালারি মানুষকে খুব বেশি দিন লঙ্গার স্যাটিসফাই করে না। আমি স্যার আমার এই রিসার্চ থেকে আমি এইটা পেয়েছি। স্যার খুব হ্যাপি, খুব খুশি হইলো, বলো ঠিক তুমি যেটা পেয়েছো এটা অ্যাকুরেট জিনিস পেয়েছো। তার মানে আমরা যে দেখলাম যে আমরা আসলে বইয়ের মধ্যে যে জিনিসটা পড়ি, আমার কিন্তু সেটা আমি 2000 সালে করেছি, আমার এখনো মনে আছে। কিন্তু আমরা বই আমরা অনেক পড়া পড়ি, সব কিন্তু আমাদের মনে থাকে না। তো আমরা যদি আসলে যদি ছাত্ররা যদি কিছুটা হলো রিসার্চে এঙ্গেজ হওয়া যায় প্র্যাকটিক্যাল প্রবলেমের সাথে, রিয়েল লাইফ প্রবলেমের সাথে, তাহলে ছেলেরা তাদের পার্সিভ ধারণাটা অনেক বেশি হবে এবং লার্নিংটা অনেক এন্ডুরেবল হবে এবং তার চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং এক্সেপশনাল জিনিস খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমরা আন্ডারগ্রেড শেষ করলাম, মাস্টার্স শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমার অনার্স মাস্টার্স দুটোই ভালো রেজাল্ট ছিল। আমি 2005 সালের এপ্রিলের 10 তারিখ মেট্রোপলিটন ইউনিভার্সিটি জয়েন করি। স্যার একটুখানি স্যার আপনি রেজাল্টটা যদি একটু বলতেন, আমি মানে পাবলিকলি আস্ক করলাম স্যার, আমি শুনতে ওই সময়কার রেজাল্ট আমি তো পার্সোনালি যদি বলতেন, এবং আপনি বলবেন জানি আমার এসএসসি এইচএসসি খুব ভালো রেজাল্ট ছিল আলহামদুলিল্লাহ, অল্পের জন্য স্ট্যান্ড করিনি। আর অনার্সে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ছিলাম। মাস্টার্সে আমি ফ্যাকাল্টিতে সিজিপিএ হাইয়েস্ট সিজিপিএ ধারী ছিলাম এবং মাস্টার্সে আমি আলহামদুলিল্লাহ চ্যান্সেলর গোল্ড মেডেলিস্ট পেয়েছিলাম। সিজিপিএ ছিল 3.85 সো ফার আই ক্যান রিমেম্বার। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট ওই সময়কার। সো অ্যামেজিং আসলে রেজাল্টের পাশাপাশি মানে সবকিছু ধরে রাখার একটা বিষয় আছে। স্যার এই আপনি যে গবেষণাটা করছিলেন পরবর্তীতে এটা কি পাবলিশ করছিলেন বা এটা এইভাবে আসছিল কি? আসলে ওই যে তখন রিসার্চ কমিউনিটির সাথে ওইরকম এঙ্গেজ ছিলাম না, ঠিক আছে। থাকলে হয়তো বা এটা আমি যেমন এখন আমাদের শিক্ষকরা অনেকে ভালো রিসার্চ করছে, ছাত্রদেরকে এনকারেজ করছে, ছাত্রদের সাথে নিচ্ছে, তখন আমাদের ওই পরিবেশটা ছিল না, ঠিক আছে। আর আমি যখন মেট্রোতেও জয়েন করি তখনও আমরা আসলে ওই যে রিসার্চ একটা সিস্টেমেটিক স্টাডি, ঠিক আছে, আমরা ওই সিস্টেমটার সাথে ভালো ইকুইপ ছিলাম না, না থাকার কারণে আমার ওইটা আসলে আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো ভালো রিসার্চ করেছিলাম। এটা স্যার হয়েছে এখন মানে বিশেষ করে আমার দৃষ্টিকোণ থেকে কোভিড এর পরে মানে করোনার পরবর্তী থেকে আমাদের শিক্ষার্থীরা বেশ ওই যে অনলাইনে চলে আসছে, টেক সেভি হয়েছে তারা, সেক্ষেত্রে তারা রিসার্চ সম্পর্কে বেশ এখন মোটামুটি বাইরের দেশের প্রফেসরদের সাথে কানেক্টেড, ইমেইলিং মানে মেসেজিং সবকিছু ইজি হয়ে আসছে এবং তারা কানেক্টেড হচ্ছে। এটা খুব ভালো একটা সাইন এবং এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরো মানে দেশটাকে এই জায়গা থেকে আরো অনেক ভালো একটা জায়গায় যাব। আমি শুরুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস সোসাইটিকে ধন্যবাদ জানাই এবং সুস্বাগত জানাই।
রিসার্চ সোসাইটি, আমি আসছি। তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। আমরা ওই যে কোরআন শরীফে একটা আয়াত আছে এরকম, যে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে সে জাতি কখনো আমি ভাগ্য উন্নয়ন করে দিই না। তো ভাগ্য উন্নয়ন তো এমনি হয় না, আমাদের ডেভেলপমেন্ট এমনি হয় না। ডেভেলপমেন্টের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, রিসার্চ দরকার। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, সিঙ্গাপুর যখন ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হয়ে ওরা খুব গরিব দেশ ছিল, জেলে পল্লী ছিল। ওরা মালয়েশিয়ার সাথে অ্যাড হইলো, কিন্তু মালয়েশিয়া বললো না, তোমরা গরিব দেশ, তোমরা অশিক্ষিত, তোমরা করাপ্টেড, তোমাদেরকে আমাদের সাথে রাখবো না। জোর করে সিঙ্গাপুরকে মালয়েশিয়া বের করে দিল। তখন সিঙ্গাপুর চিন্তা করলো আমরা কি করব, না খেয়ে মরে যেতে হচ্ছে। তখন তারা কয়েকটা স্টেপ নিল, যে আমরা দুর্নীতি কমিয়ে দিব, শিক্ষা ব্যবস্থার মধ্যে রিসার্চটাকে ইনক্লুড করব এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করব। এখনো কিন্তু পৃথিবীর বড় বড় বিশ্ব রিসার্চ ইউনিভার্সিটির মধ্যে সিঙ্গাপুর কিন্তু খুব ভালো র্যাঙ্কিং এ আছে, ঠিক আছে। তো রিসার্চের আসলে বিকল্প নেই। আমাদের দেশ, আমরা রিসার্চে অনেক পিছিয়ে আছি। এটা অনেকগুলো কারণ আছে, সেটা আমরা পরবর্তী অন্য কোনো আলোচনায় আমরা আলোচনা করতে পারবো সম্ভবত। স্যার, এখন একটু ফর্মাল আলোচনায় আসবো। এখন আমরা কিছু টাফ কোয়েশ্চেন করবো এবং রিসার্চ রিলেটেড কোয়েশ্চেন দিয়ে চলে যাবো। আমাদের আলোচনা এখন ফর্মালি শুরু হবে। সর্বপ্রথমে আপনার এই মানে অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে স্যার একটু জানতে চাচ্ছি, রিসার্চটা কি? মানে রিসার্চের আসলে I couldn't find the exact definition of research, বাট এর আসলে মানে শেষটা কোথায়, শুরুটা কোথায়, একটু যদি বলতেন স্যার আপনার দৃষ্টিকোণ থেকে। আমি একটু অ্যাড করি, রিসার্চের আসলে শেষ নেই, এটা শুরু আছে। এটা এন্ডলেস প্রসেস। হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি রিসার্চ ওয়ার্ডটাকে যদি আমরা স্প্রেড করি, রিসার্চ, সার্চ করব পুনরায়, তার মানে জিনিসটা এক্সিস্টিং আছে, জিনিসটা আছে, বাট ভিতরে কি আছে, কিরকম আছে, কতটুকু আছে, এইটা আমরা জানি না। এইটা আমরা আমাদের পার্সোনাল সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে এটাকে আমরা বের করে নিয়ে আসবো। যেমন ধরেন আমি একটু বলি, মাটির নিচে তো অনেক খনিজ দ্রব্য আছে, এটা আমরা জানি, বাট এক্স্যাক্টলি কিন্তু জানি না যে কি আছে। তখন ওই যে 3 ডাইমেনশনাল বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম বা অনেক ধরনের ফোর্স আমরা ক্রিয়েট করে আমরা বের করি যে মাটির নিচে আসলে কি জিনিস আছে, তাই না? ধরেন আমরা আরেকটা জিনিস আমরা যদি বলি, কাস্টমার একটা প্রোডাক্ট পারচেজ করছে না, তো আপনার মনে কোশ্চেন জাগতেই পারে, কাস্টমার এটা কেন পারচেজ করছে না, তাই না? তো কাস্টমাররা যে পারচেজ করছে না এটা আমরা জানি, বাট কেন করছে না সেটা কিন্তু আমরা ভালো জানছি না। তখন আমরা রিসার্চ করে দেখতে পারি যে আসলে এই কাস্টমারদের টেস্ট কি, চয়েস কি, তারপরে তারা কোন ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে বিলঙ্গিং করে, তাদের ডিমান্ড কি, নিড কি, অনেক কিছুকে আমরা একসাথে করে তখন আমরা কনক্লুশনে আসতে পারি যে আসলে কাস্টমাররা কেন কিনছে না, ঠিক আছে। তার মানে জিনিসটা কিন্তু আছে, এক্সিস্টিং আছে। এটার বিভিন্ন ধরনের ডাইমেনশন হইতে পারে। সে ফর এক্সাম্পল, আমার পিএইচডি টপিক ছিল ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট এন্ড দ্য এমপ্লয়িজ অফ বাংলাদেশ এন্ড ইটস ব্যালেন্স, ঠিক আছে। তো আমরা জানি ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট সারা পৃথিবীতেই আছে, সব জায়গায় আছে, বাট এক এক কালচারের, এক এক দেশের ডাইমেনশন এক এক রকম। এই যে আমরা যে আমার পার্সপেক্টিভে আমি জানতে চেষ্টা করছি এবং আমারটা অন্যদের সাথে কি কতটুকু ডিফার করছে এবং আমারটা কি করলে ব্যালেন্স হচ্ছে, এই জিনিসটা কিন্তু ইয়েট ডিসকভার্ড হয়নি, ঠিক আছে। এই যে একই জিনিস আমি জানছি, এক এক কালচারে জানছি, এক এক জিও পলিটিক্যাল কন্ডিশনে জানছি, একই ভিন্ন ডেমোগ্রাফিতে আমি জানার চেষ্টা করছি। এটাই হলো রিসার্চ। আমি বারবার খুঁজে দেখবো নতুন কিছু পাওয়া যায় কিনা, নতুন কিছু আসে কিনা, যেটা এখন পর্যন্ত আসলে ডিসকভার্ড হয়নি। জিনিসটা এক্সিস্টিং আছে কিন্তু এখনো ডিসকভার্ড হয়নি, ঠিক আছে। রিসার্চ বলতে আমার কাছে এই ধারণাটুকু মনে হচ্ছে যে আমার সে ফর এক্সাম্পল আমার ছাত্ররা ওই কোন একটা প্রোগ্রামে ভর্তি হবে, মাস্টার্স লেভেলে কোন একটা প্রোগ্রামে ভর্তি হবে। এখন সে যদি না খুঁজে বিভিন্ন ইউনিভার্সিটিতে না সার্চ করে যে কোন প্রোগ্রামটায় ভর্তি হলে আমার ফাইন্যান্সিয়াল কি কি বেনিফিট হবে, আমার কেরিয়ারের কি কি বেনিফিট হবে, আমার যদি আমরা বাইরে সেটেল হতে চাই তাহলে কি কি বেনিফিট হবে, আমার ফাইন্যান্সিয়াল কি কি বেনিফিট হবে, এটা যদি সে 6 মাস এটার সাথে খুঁজে, তাহলে সে কিন্তু অনেক আইডিয়া পাবে, নতুন নতুন যে আইডিয়াগুলো তার কাছে ছিল না। এই যে খুঁজছি আমরা, জিনিসটা আছে বাট আমরা আমাদের মতো করে খুঁজছি, আমরা আমাদের মতো সায়েন্টিফিক ওয়েতে খুঁজছি। এই খোঁজাটাই হলো রিসার্চ। এর মানে বোঝা যাচ্ছে স্যার ক্লিয়ার, ব্যক্তিগত জীবনে থেকে শুরু করে একেবারে আমাদের মানে রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় রিসার্চটা দরকার। এবং
আমরা সবাই রিসার্চের সাথে যুক্ত আছি কোনো না কোনো ভাবে, এটাও বলতে পারি। আচ্ছা স্যার, তাহলে এই যে রিসার্চ, এটার সাথে আবার পাবলিকেশনস, রিসার্চ পাবলিকেশনস, এই দুইটা শব্দ জড়িত। এখন এই যে পাবলিকেশনসটা, মানে এই পাবলিকেশন শব্দটা কি, বা রিসার্চটাকে কখন পাবলিকেশন বলা হয়, বা পাবলিকেশনের ফর্ম আছে কিনা আর কোন, একটু যদি বলতেন। আসলে রিসার্চ মানে তো হলো আমরা কিছু খুঁজছি, এবং এটা কেন খুঁজছি, অবশ্যই এর সোশ্যাল বেনিফিট থাকতে হবে। সোশ্যাল বেনিফিট ছাড়া কোনো কিছু খুঁজলে তো ভ্যালুলেস। একটা জিনিস খুঁজছি, এটা আমার সোসাইটিকে ভ্যালু দিবে না, আমার কান্ট্রিকে ভ্যালু দিবে না, আমার ইনস্টিটিউশনকে ভ্যালু দিবে না, তাহলে তো খুঁজাটা মিনিংলেস, তাই না? তো এখন আমি যদি যে খুঁজে যে জিনিসটা পেলাম, এটার তো স্টেক হোল্ডার অনেক আছে। সোসাইটি স্টেক হোল্ডার, এডুকেশনাল ইনস্টিটিউশন, একাডেমিয়া এটার স্টেক হোল্ডার, এটা থিওরি অফ হইতে পারে, গভর্নমেন্ট এটার স্টেক হোল্ডার, তাই না? তাদেরকে সাথে জানাইতে হবে আমি যে জিনিসটা খুঁজে পেলাম, বা আমার একটা ইউনিক একটা ফাইন্ডিং আছে, এটা একটা ইমপ্লিকেশন আছে, এটা তো মানুষকে জানাইতে হবে। জানানোর জন্যই মূলত আমাদের পাবলিকেশনটা খুব বেশি দরকার। ঠিক আছে, আমরা তখন যেই জার্নালগুলো ওয়েল অ্যাকসেপ্টেড এবং সর্বজন স্বীকৃত, আমরা এই জার্নালগুলোতে এগুলো পাবলিশ করার জন্য আমরা সচেষ্ট হই। বুঝতে পারছি স্যার। তার মানে হচ্ছে যখন কিনা আমাদের র কোনো পেপার, লেখা কোনো পেপার, সেটা কোনো পাবলিশারের কাছ থেকে আমরা যদি পাবলিশ ভার্সন আকারে পাই, অর্থাৎ ওই যে আমরা বই পড়ি, তারপরে জার্নাল পড়ি, এইগুলো যখন পাবলিশ ভার্সনে আসবে তখন এটাকে আমরা পাবলিশ পেপার বা পাবলিকেশনস বলি স্যার। রাইট স্যার, প্রশ্ন স্যার এই পাবলিকেশনস নিয়ে স্যার, এখন এটা মোস্ট কমন একটা কোয়েশ্চেনস, এবং অনেক সময় জিজ্ঞাসা করে রিসার্চ কোর্স আমিও স্টুডেন্টদের পড়াই, সেক্ষেত্রে এই পাবলিকেশন কোন সময় থেকে মানে স্টুডেন্টদের যাওয়া উচিত, এটা কোন স্পেসিফিক একাডেমিক গাইডলাইন কি আছে কিনা? আসলে এই প্রশ্ন, এটা এই টপিকস নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আলোচনা করতে হবে ছাত্রদের রিসার্চের সাথে ইনভলভ হওয়া উচিত কিনা। ঠিক আছে, তো ইউনিভার্সিটি লেভেলে যারা স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটিতে আমরা কেন পড়ি? আমরা ইউনিভার্সিটিতে পড়ি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, জ্ঞান আহরণ করব। ঠিক আছে, এবং আমাদের যে বইয়ের ফ্রেম আছে, ফ্রেমের বাইরে গিয়ে আমরা কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, ওই যেটা আমি একটু আগে আমার ছাত্র জীবনে একটা এক্সপিরিয়েন্স বললাম, আমি কিন্তু বইয়ের বাইরে গিয়ে নতুন কিছু আমি শেখার চেষ্টা করেছিলাম। তো রিসার্চটা আমাদের এই সুযোগটা করে দেয়, আমার ফ্রেমের বাইরে গিয়ে চিন্তা করা, তারপরে প্র্যাকটিক্যাল লাইফের কিছু প্রবলেম, প্রেসিং প্রবলেম গুলোকে আমরা সলিউশন করা। তো এগুলো যদি আসলে আমরা ছাত্র জীবন থেকে শুরু না করি, তাহলে আমরা পিছিয়ে যাব। কিরকম পিছিয়ে যাব? ছাত্র জীবনে কিন্তু আমাদের মূল কাজটাই হলো পড়াশোনা করা। এখানে আমাদের ফ্যামিলি লাইফের বার্ডেন কম থাকে, কেরিয়ারের বার্ডেন কম থাকে। তো এই সময় থেকে যদি আমরা ওই যে রিসার্চের যে টুলস গুলো আছে বা কিছু লেখালেখি আছে, এগুলো যদি করি, তাহলে আমাদের জ্ঞানের গভীরতাও বৃদ্ধি পাবে। আমাদের যেই সফট স্কিল গুলো আছে, যেমন টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, তারপরে একাডেমিক রাইটিং, প্রেজেন্টেশন স্কিল, ডেটা অ্যানালাইসিস, এই সফট স্কিল গুলোও কিন্তু বাড়ে। ঠিক আছে, আর মানুষ কখন মোটিভেট হয় একটা কাজ করার জন্য? যখন তার মধ্যে কিছু জিনিস থাকে। আপনি কিন্তু শূন্যের উপর ভিত্তি করে মোটিভেট হইতে পারবেন না। মোটিভেট হওয়ার জন্য আপনার কিছু বেস থাকা দরকার। ঠিক আছে, বেস ছাড়া কখনোই মোটিভেট হবে না। আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি কোনো কিছু কেনার জন্য মোটিভেট হবেন না, কারণ আপনার কাছে টাকাই নাই। যখন আপনার কাছে টাকা আসবে, তখনই আপনি কিছু পারচেস করার জন্য মোটিভেট হবেন, তাই না? তো ছাত্র জীবন হলো একটা, আমার কাছে, ফর মাই পারসেপশন, স্টুডেন্ট লাইফ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট অফ লার্নিং দিস টুলস এন্ড টেকনিক্স। তারা এক্সপার্ট হবে না, তারা শিখে যাবে, এবং তার যখন একটা বেসমেন্ট থাকবে, এই বেসমেন্টের উপর ভিত্তি করে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। জাস্ট একটা বেসমেন্ট দরকার। ঠিক আছে, আর যেহেতু ছাত্রদের এই রিসার্চে আমার পারসেপশন অনুযায়ী রিসার্চের সাথে এঙ্গেজ হওয়া উচিত, সুতরাং ছাত্ররা তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে পাবলিকেশন করা সম্ভব না, কারণ তারা ওই সময় অনেক কিছু শিখবে, বাস্তবতার সাথে তার একাডেমিকে রিলেট করবে, অনেক প্রবলেমকে, বইয়ে অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলো রিয়েল লাইফে কিভাবে ইন্টারপ্রিট করে সেগুলোকে রিলেট করার চেষ্টা করবে। যখন তারা সেকেন্ড ইয়ার শেষ করবে, তখন তারা মেন্টালি রেডি হইতে পারে যে ইয়েস, I have some capacity and capability to do something in research of some particular field.
তখন তারা মেন্টালি রেডি হবে। এবং একজন ছাত্রের পক্ষে আসলে একা একটা রিসার্চ করা উইদাউট এ মেন্টর ইজ কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ আমরা জানি যে রিসার্চ একটা সাইন্টিফিক প্রসেস। আমরা হুইমজিক্যালি বা ইনটুইটিভলি কোনো কাজ করলে সেটা রিসার্চ হবে না। এটার অনেকগুলো প্রসিজার আছে, সিকুয়েন্সিয়াল স্টেপস আছে, ওইগুলোকে সাইন্টিফিক্যালি সবাই মানে, তো ওইগুলোকে ফলো করতে হবে। তো একটা সেকেন্ড ইয়ারের ছাত্ররা অনেক সময় অনেক জ্ঞান হয়ে ওঠে না। এই ক্ষেত্রে যদি একজন শিক্ষক বা মেন্টর বা সিনিয়র বড় ভাই, মাস্টার্স লেভেলের বড় ভাই অথবা অনার্স শেষ করছে এরকম বড় ভাই, বা যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা থিসিস করছে, এদের সাথে যদি তারা একটা কাজ করে এবং তাদের গাইডেন্সে তারা কিছু কিছু শিখলেও এবং একটা লেখা পাবলিশ করার একটা সুযোগ চলে আসে। তো আমার মতে, আমার ইয়ে অনুযায়ী একটা ছাত্র যখন থার্ড ইয়ারে উঠবে তখন তার অ্যাক্টিভলি ইনভলভ হওয়া উচিত কিভাবে একটা দুইটা লেখা পাবলিশ করা যায় আন্ডারগ্রেড লেভেলেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। সম্মানিত দর্শক, আপনারা যারা কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে। আর আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের আজকের রিসার্চের টপিকের উপরে, টপিক রিসার্চ কি এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে রিসার্চ পাবলিশ করতে পারবে কিনা, এই রিলেটেড কোনো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে দিবেন, আমরা স্যারকে জিজ্ঞাসা করব। স্যার, মানে কমন একটা পারসেপশন মানে টু অল দ্য স্টুডেন্টস, ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস আই ফাউন্ড দেয়ার, যে যারা একাডেমিক ট্র্যাকে থাকে, অর্থাৎ আপনি হায়ার স্টাডিজ এর জন্য যদি মাস্টার্স এর জন্য যদি বাইরে যায় অথবা একাডেমিক ট্র্যাকে থাকবে, তাদেরকে তারাই রিসার্চের কাজে এঙ্গেজ বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা এবং হয়। আর প্র্যাকটিক্যাল লাইফে তো আমরা করি। এখন এই আসলে কি রিসার্চ মানে শুধু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সহায়তা করে? যদি করে থাকে তাহলে কিভাবে করে থাকে? আপনার বাস্তব একটা এক্সাম্পল, আপনি তো মানে আপনার ওভার দা দেড় যুগ প্রায় শিক্ষকতা জীবন যদি বলেন। প্রায় 21 বছর। থ্যাংক ইউ স্যার, খুব চমৎকার একটি কোশ্চেন। আমি 2004 সালের একটা লেখা পড়েছিলাম। এটা রাশিয়া একটা ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির নাম ভুলে গিয়েছি, 4 সালে পড়েছিলাম। তো ডেইলি স্টারে একটা প্রতিবেদন পড়েছিলাম। সেখানে রাশিয়ার একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশেরও 2জন শিক্ষক পিএইচডি করছে, আর রাশিয়ানের বেশ কিছু ভদ্রলোক আছে। তবে রাশিয়ান যে ভদ্রলোক একজন ছিল মুচি, আমরা কাবলার বলি না, জুতার কাজ করে, সেই ভদ্রলোকে পিএইচডি করছে। তখন সেই ভদ্রলোক বাংলাদেশি 2 শিক্ষক একাডেমিয়াকে বলল যে আমি এই 2-2.5 বছরের যত মানে তোমাদের সাবকন্টিনেন্ট থেকে যারা যারা এসেছে ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, যে আমরা সবাই দেখলাম যে শুধু একাডেমিয়ার লোকরাই পিএইচডি করতে আসছে, বাট আমাদের রাশিয়াতে কিন্তু শুধু একাডেমিয়ারাই পিএইচডি করছে না। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি জুতার দোকানে কাজ করি, আমিও কিন্তু পিএইচডি করতে আসছি। ঠিক আছে, শুধু তোমাদের দেশে এটা দেখলাম। তার মানে পিএইচডিটা হলো বা রিসার্চটা হলো ডিপ নলেজ। আমরা একটা নলেজের গভীরে যেতে চাই। কত গভীরে যেতে পারবো? আমি যে একটু আগে বললাম রিসার্চ মানে সার্চ করব, সার্চ করতে 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 আমরা অনেক নিচে চলে যেতে পারি, তাই না? যেমন আমরা যদি ওই যে ক্রুড অয়েল আছে, ক্রুড অয়েলকে যদি আমরা যে বিভিন্ন টেম্পারেচার রাখি, সবার উপরে আসবে জেট ফুয়েল, তারপরে আসবে ধরেন যে পেট্রোল, তারপরে আসবে ধরেন অকটেন, তারপরে আসবে পেট্রোল, তারপরে আসবে কেরোসিন, তারপরে আসবে ধরেন ভেজলিন ইউজ করি ভেজলিন, তারপরে আসবে ধরেন যে আমরা রাস্তায় পিচ ইউজ করি পিচ, এরকম তো অনেকগুলো। তো এগুলো কিন্তু ডিপে যাওয়ার পরেই আসছে। তো রিসার্চ মানেটা হলো ডিপ নলেজ। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে অনেক গভীরে জানবেন, আর গভীরে জানার জন্য একাডেমিয়া হইতে হবে, মানে যাদের জ্ঞান আহরণের ইচ্ছা আছে তারাই রিসার্চ করতে পারে। তবে আনফরচুনেটলি আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা একাডেমিয়া যারা আছে তাদেরকেই দেখছি যে বেশি পরিমাণে রিসার্চ তারা করছে। এটা অবশ্য 2টা কারণ আছে, ক্যারিয়ার ওরিয়েন্টেশন একটা কারণ, আরেকটা কারণ হইতে পারে যে প্রেস্টিজ বা সোশ্যাল এক্সপেকটেশন। সমাজের মানুষ মনেই করে সে শিক্ষক মানুষ, তার কাজ হলো গবেষণা করা এবং এই গবেষণার ফলাফল পাবলিশ করা। সমাজের মানুষের একটা পারসেপশনও আছে। সম্ভবত এই কারণেও হইতে পারে যে আমরা শুধু একাডেমিয়ার লোকরাই বেশি, আমি বলছি না অন্য কেউ আসছে না, অন্য কেউ আসছে, বাট একাডেমিয়ার লোকজনই বেশি আসছে। তবে আমার কাছে মনে হচ্ছে এইটা ওপেন ফিল্ড, আমরা যারাই জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, প্রবলেম সলভ করতে চাই, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে চাই, সবারই রিসার্চের সাথে কম বেশি এঙ্গেজ হওয়া উচিত, ফর্মাল রিসার্চের সাথে। ধন্যবাদ স্যার। দর্শক তারা কোয়েশ্চেন করছে, ওদের কোয়েশ্চেন নিব স্যার একটু পরে। আমি আমার একটা রিসিপ্রোকাল কোয়েশ্চেন আছে পরিপূরক, সেটা হচ্ছে স্যার এই যে আপনার এই 21 বছর অফ ইয়ার্স এক্সপেরিয়েন্স স্যার, এই ক্ষেত্রে
রিসার্চ স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্ট যারা, তারা রিসার্চ করলো এবং সেই ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তারা বেশ ভালো একটা সাপোর্ট পাইছে। এরকম কোন এক্সাম্পল যদি আপনার কাছে থাকে, সেট এক্সাম্পল, যেমন রেজাল্ট কম বা একটু সিজিপিএ কম পাইছে, বাট রিসার্চ করে ভালো একটা গ্র্যান্ট পাইছে, ফান্ড পাইছে, এরকম এক্সাম্পল আপনার কাছে হয়তো বা আছে, একটু যদি একটা শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার। আপনি জানেন আমি 2021 থেকে 2024 পর্যন্ত ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড ছিলাম। তো ইকোনমিক্স ডিপার্টমেন্টে রিসার্চ রিলেটেড বেশ কিছু সাবজেক্ট আছে, ইকোনোমেট্রিক্স আছে, স্ট্যাটিস্টিক্স 2 আছে, বিজনেস রিসার্চ মেথোডোলজি আছে, এবং ওদের আরেকটা টপিক আছে গাইডেড রিসার্চ, যেখানে একটা রিসার্চের প্রপোজাল তৈরি করতে হয় এবং এটা ডিফেন্স করতে হয় এবং এটা সম্ভাব্য ডেটা সব দিতে হয়। তো আমি দেখেছি আমার ছাত্ররা খুব সুন্দর প্রপোজাল তৈরি করেছে। রিসার্চের বিভিন্ন যে টুলস গুলো আছে, আমরা ইকোনোমেট্রিক্যাল টুল যেগুলোকে আমরা বলি, সেই টুলস গুলো সম্পর্কে তাদের বেশ ভালো সম্যক ধারণা আছে, এবং এই ধারণার ফলে তারা তাদের যখন যে দেশের বাইরের ইউনিভার্সিটি গুলোকে তারা যখন অ্যাপ্রোচ করছিল, তখন তারা তাদের ওই যে গাইডেড রিসার্চ থিসিসটাকে তারা সাবমিট করেছে যে আমরা এটা করেছি এবং পাশাপাশি আমরা রিসার্চ করার জন্য এই জিনিসগুলো পারি। এবং যখন তারা বলছে আমরা এই জিনিসগুলো পারি, তখন তাদের সাথে যখন ফর্মাল ভাইবা হচ্ছিল, ফর্মাল ভাইবা আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা খুব ভালো আনসার করেছে, এক্সিলেন্ট আনসার করেছে। ঠিক আছে, আমার ইকোনমিক্সের ছাত্র একজন পাভেল করে নাম, তারপরে আমার ইকোনমিক্সের অন্নপূর্ণা জুই, আমার ইকোনমিক্সের পূজা, এরা যখন ভাইবা দিল ইকোনোমেট্রিক টুলগুলা, রিসার্চ টুলগুলা যখন তারা ওদের সাথে ওভার দ্য টেলিফোন কনভারসেশনে খুব এক্সপ্লেন করলো যে এই ধরনের রিসার্চে এই টুলগুলো ইউজ করতে হবে, এই টুলগুলোর জন্য আমাদের এই ধরনের ডাটা ইউজ করতে হবে, ঠিক আছে, তখন তারা খুব স্যাটিসফাইড হয়ে এদেরকে ফুল ব্রাইট স্কলারশিপ, কাউকে টিচিং অ্যাসিস্ট্যান্ট, কাউকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বিভিন্নভাবে ফান্ডিং করে তাদেরকে কিন্তু নিয়ে গিয়েছে। এই কাজটা কিন্তু এমনি নেয় নাই, ঠিক আছে। দুইটা জিনিস কাজ করেছে, একটা হলো তার রিসার্চ, আরেকটা হলো তার আইএলস লাগবে, কারণ আইএলস ছাড়া আপনি দেশের বাইরে পড়তে এটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এবং ইউকেতে এখন অনেক ছাত্র নিচ্ছে রিসার্চ বেসড, মাস্টার্স প্রোগ্রাম রিসার্চ বেসড। তো যদি আপনার একটা বা দুইটা আর্টিকেল পাবলিশ করা থাকে, ছাত্র জীবনে দেখেন যারা একজন ছাত্র তাদের কাছ থেকে কিন্তু কেউ আমরা খুব যে এটা কি রকেট সায়েন্স চাই না, আমরা রকেট সায়েন্স চাই না, ছাত্রের পক্ষে রকেট সায়েন্স বানানো সম্ভব না। ছাত্রের কাছে চাই সে এলিমেন্টারি কাজটাই করবে, তার আগ্রহ আছে, মোটিভেশন আছে, এঙ্গেজমেন্ট আছে, সে ইজ ট্রাইং। তো এটাই বাইরের ইউনিভার্সিটি গুলো তারা দেখে যে হ্যাঁ তার এঙ্গেজমেন্ট আছে, সে চেষ্টা করছে এবং সে টুলস টেকনিক্স গুলোর সাথে ইকুইপড আছে, ইউজ টু আছে, ফ্রেন্ডলি আছে, তখন তারা বলে হ্যাঁ আমরা ঘষা মাজা করলে কাজ হয়ে যাবে। এবং আমাদের প্রজেক্ট, তারা তো মূলত মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম গুলো স্যার প্রজেক্ট বেস হয়, ঠিক আছে, তারা চিন্তা করে তাকে নিলে আমার প্রজেক্টে লাভ হবে কিনা, ঠিক আছে। যখন দেখে ছেলেগুলো এই জিনিসগুলো একটু একটু জানে, তখন তারা কিন্তু নিয়ে নেয়। এই জন্য আমি মনে করি যে আন্ডার গ্রেডের ছেলেদেরকে দুই একটা মিনিমাম একটা হলে একটা পাবলিকেশন থাকা দরকার, যদি তারা পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্রোচ করে ইন অ্যাব্রড। থ্যাংক ইউ স্যার। স্যার যেহেতু টুলস এর কথা বলছেন, একটা কোয়েশ্চেন এখানে চলে আসছে, মিস্টার কামাল হোসেন জেন্টলম্যান জিজ্ঞাসা করেছেন রিসার্চ শিখতে গেলে স্পেসিফিক ভাবে কোন টুল গুলো শিখতে হয়। তো আমার প্রশ্নটা আরেকটু স্পেসিফিক, সেটা হচ্ছে যে আন্ডারগ্রেড লেভেলে তো আসলে আমরা যদি চাই এখন পিএলএস, এমওস, পাইথন, ডিপ লার্নিং সব শিখবো, তাও তো সম্ভব না, কিন্তু কোন বেসিক টুলস গুলো যদি আমরা জেনে যদি যাই তাহলে আমাদের জন্য মানে সহায়তা হবে স্যার। হ্যাঁ ধন্যবাদ। দেখেন এটা হলো যে আমি আগেই বলেছি, রিসার্চটা হলো একটা সমুদ্রের মতো, আপনি এটার রিসার্চ করে শেষ করতে পারবেন না, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত রিসার্চ চলবে এবং কিয়ামত পর্যন্ত এটা আপগ্রেডেশনও চলবে। তো একজন মানুষের পক্ষে সব টুলস জানাও সম্ভব না এবং সে শিখতে পারবেও না, কারণ আপনি জানেন সোশ্যাল সায়েন্সের এক ধরনের রিসার্চ, তার জন্য এক ধরনের টুলস, বিজনেস এডুকেশনের জন্য যারা ফাইন্যান্স অ্যাকাউন্টিং পড়ে তাদের জন্য এক ধরনের টুলস, যারা মার্কেটিং এইচআরএম এ পড়ে তাদের জন্য এক ধরনের টুলস, যারা ইকোনমিক্সের ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করে প্যানেল ডাটা, পুল ডাটা, তাদের এক ধরনের টুলস। এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন ধরনের রিসার্চ করব, ঠিক আছে। তবে যদি আমার কোনো স্টুডেন্টের মাইক্রোসফট এক্সেল এবং এসপিএসএস এই দুটো হলো একেবারেই বেসিক, যেমন আমরা অ্যালফাবেট বলি না, কেউ যদি সরায় ক খ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং আকার রসিকার পারে, তাহলে কিন্তু সে মোটামুটি বানান করে পড়ে চলে যেতে পারে, তাই না, আস্তে 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 গ্রো আপ হবে। তো আমরা যদি ডেটা অ্যানালিটিক্যাল টুলগুলো বুঝি, ওই যে মাইক্রোসফট এক্সেল এবং এসপিএসএস, আর যদি কেউ ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করতে চায় তাহলে ইভিউজ, এগুলো হলো বেসিক, ঠিক আছে। যদি ইকোনমিক্স বা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর কোনো স্টুডেন্ট হয়, সে যদি ইভিউজ শিখে, আর আমাদের ক্রস সেকশনাল ডাটা নিয়ে যারা কাজ করে এরা যদি এক্সেল এবং
SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এগুলো নিয়ে একটু একটু ঘাটাঘাটি করে, তাহলে তার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর জিনিসগুলো এইরকমই, মানে বেসিক টুলগুলো থেকে অ্যাডভান্স লেভেলে যায়। আমরা যদি বেসিকটা না জানি, আমরা কখনো কিন্তু অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না। ঠিক আছে, এবং বেসিক টুল দিয়ে ভালো পাবলিশ হবে না, ঠিক আছে, বাট বেসিক টুলগুলো জেনেই অ্যাডভান্স লেভেলে যেতে হবে। এক্স্যাক্টলি স্যার। দেখা গেল যে টুলস নিয়ে আলোচনা করতেছি, দ্যাট মিন্স মাঝখানে চলে আসছে মেথোডোলজিতে চলে আসলাম। মেথোডোলজিতে আমরা টুলস লিখে এরকম করতে ব্যবহার। আবার একটু প্রথমের দিকে যদি যাই, আমরা আগে স্টুডেন্টদের নিয়ে আসছি, তাদের সাথে কথা বলছি। তো এই স্টুডেন্টরা যদি রিসার্চের ক্ষেত্রে ইন্টারেস্ট করতে চায়, তাহলে আমি দেখছি যে ম্যাক্সিমাম সময় প্রবলেমটা ফেস করছে। আমি সরি, কথাটা ক্লিয়ার হচ্ছে না স্যার, প্লিজ। শোনা যাচ্ছে স্যার এখন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার স্পেসিফিক কোয়েশ্চেন আছে স্যার, যখন কিনা আন্ডারগ্রেড স্টুডেন্ট রিসার্চ ইন্টারেস্ট অথবা মোর স্পেসিফিক্যালি যদি রিসার্চ প্রবলেমটা ফাইন্ড আউট করতে যায়, তাহলে তার কোন বিষয়টা মাথায় রাখা উচিত, বা এইটাকে কনসিডারেবল ইস্যু কোনগুলা স্যার এই ক্ষেত্রে? রিসার্চ করতে হলে সবচেয়ে ক্রিটিক্যাল হলো টপিক সিলেকশন করা। ঠিক আছে, আপনার কোন সাবজেক্টটার উপর আপনার আগ্রহ আছে, প্রথম জিনিসটা কিন্তু আগ্রহ। বাস্তবতা কি জিনিস সেটা দেখার চাইতেও আপনাকে দেখতে হবে কোনটার উপর আপনার আগ্রহ আছে। কারণ রিসার্চটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং না হয়, তাহলে কিন্তু আপনি মাঝপথে ছেড়ে দিবেন। তো আপনি মাঝপথে ছেড়ে দেওয়া মানে আপনার টাইম, লেবার, ফাইন্যান্সিয়াল অল আর ওয়েস্ট। সুতরাং আগে দেখতে হবে যে আপনার সাবজেক্টের প্রতি আগ্রহ আছে কিনা, দেন আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। যেমন ধরেন, আমি যদি আপনাকে সাগরের মধ্যে ফেলে দিয়ে বলি খুঁজেন, আপনি সাগরের মধ্যে কি খুঁজবেন? এটা কিচ্ছু খোঁজা সম্ভব হবে না। বাট সাগরের একটা পার্টিকুলার নিশে যদি ফেলেই বলি এখানে এইরকম এরকম জিনিস আছে, আপনি খুঁজে দেখেন নতুন কিছু পান কিনা, তখন আমার পক্ষে খোঁজা সহজ হবে। তো রিসার্চের টপিক সিলেকশন করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই টপিক সিলেকশন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ওয়ে আছে। কিছু ওয়ে আছে যেটা হলো যে আমাদের লাইব্রেরিতে যাব বা জার্নাল বই আমরা খুঁজবো, যে জার্নালে দেখবো যে কি কি টপিক্স নিয়ে মানুষ লেখালেখি করে, যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা জেনারেল একটা আইডিয়া নিতে পারি যে আমি যে লাইনে কাজ করতে চাই এই লাইনের কি কি টপিক্স হইতে পারে। বাট সর্বোপরি অ্যাট দ্য এন্ড আপনাকে একটা ওই ডিসিশন ট্রির মতো একটা ট্রি আঁকতে হবে, একটা গাছের মতো। গাছের যেমন অনেকগুলো ডালপালা থাকে, ঠিক আছে, ওই ডালপালা থেকে আপনার নির্দিষ্ট একটা আইডিয়াকে চুজ করতে হবে। যেমন ধরেন, গতদিন আমাদের একটা ওয়ার্কশপ হয়ে গেল লিন ম্যানেজমেন্ট নিয়ে। ঠিক আছে, তো আমরা লিন ম্যানেজমেন্ট নিয়ে রিসার্চ করতে পারি। এখন লিন ম্যানেজমেন্টের কিন্তু অনেকগুলো ডালপালা আছে। ঠিক আছে, এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম। লিন ম্যানেজমেন্ট আমরা প্রোডাকশনে ইউজ করতে পারি, লিন ম্যানেজমেন্ট আমরা সাপ্লাই চেইনে ইউজ করতে পারি, লিন ম্যানেজমেন্ট আমরা স্টোরেজে ইউজ করতে পারি, লিন ম্যানেজমেন্ট আমরা লজিস্টিক্স ইউজ করতে পারি, তাই না? তারপরে লিন ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিস ইউজ করতে পারি। তো আপনি একটা ডিসিশন ট্রির মতো আঁকবেন যে লিন ম্যানেজমেন্ট কোন অংশটি নিয়ে আপনি কাজ করবেন। লিন ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারি, অপরচুনিটি নিয়ে কাজ করতে পারি, ইআই কিভাবে লিন ম্যানেজমেন্টকে ফ্যাসিলিটেট করে সেটা নিয়ে কাজ করতে পারি। তো লিন ম্যানেজমেন্ট হলো একটা ট্রির মতো, আর এর অনেকগুলো ব্রাঞ্চ হবে, অনেকগুলো সাব ব্রাঞ্চ। তখন আপনি সাব ব্রাঞ্চে খুঁজে খুঁজে আপনি স্পেসিফিক একটা টপিক খুঁজে বের করতে পারবেন যে হ্যাঁ আসলে এটার উপর আমি কাজ করতে আমার স্বাচ্ছন্দ্য ফিল হচ্ছে এবং এই টপিকটার উপর আমি কাজ করতে পারি। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ে অফ ফাইন্ডিং দ্য রিসার্চ টপিক্স। যখন আমি রিসার্চ টপিক্সটা খুঁজে বের করব, তার পরের কোশ্চেনটা হলো যেটা আপনি করেছেন যে প্রবলেম স্টেটমেন্ট। রিসার্চের মধ্যে যেই কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন তার মধ্যে একটা হলো প্রবলেম স্টেটমেন্ট। ঠিক আছে, এই প্রবলেম স্টেটমেন্টটা হলো আপনি আসলে এটার উপর কেন রিসার্চ করতে চাচ্ছেন। ঠিক আছে, যদি অলরেডি এরকম রিসার্চ থাকে, এরকম ফাইন্ডিংস থাকে, তাহলে তো আপনার রিসার্চ করার দরকার নেই। আপনাকে খুঁজতে হবে এটা কেন প্রবলেম, আপনার কাছে এটা কেন প্রবলেম, বা আপনার এই লেখাটা মানুষ কেন নিবে, আপনার গবেষণাটা মানুষ কেন অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই আপনাকে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। এই প্রবলেম ফাইন্ড আউট করার জন্য আপনি লাস্ট 5 ইয়ার্স, এটা হলো সবচেয়ে কমন মেথড, লাস্ট 5 ইয়ার্স এর এই রিলেটেড যত কাজ হয়েছে সারা বিশ্বে আপনি ওইগুলো খুঁজে ট্রাই করবেন। তখন দেখবেন যে আসলে তারা কোন কাজটা করে নাই। যে কাজটা কেউ করে ফেলেছে সেটা তো আমি করলে এটা একাডেমি অ্যাকসেপ্ট করবে না, রিসার্চ কমিউনিটি নিবে না, তাই না? তো এখানে আমরা খুঁজে দেখবো যে আসলে কোন কাজটা এখনো স্টিল না ওইটা কাজ করার জায়গা আছে। যেখানে আমরা কাজ করার জায়গা আছে পাবো, সেটার সাথে আমার ডিসিশন ট্রির সাথে আমি অ্যালাইনমেন্ট করে আমি প্রবলেম ফাইন্ড আউট করবো এবং ওই প্রবলেমটাকে আমি সলভ করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা কথা বলি যে আমাদের তো এখন হাই স্কুলে ওই যে সৃজনশীল পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, সৃজনশীল বেস। এখন সৃজনশীলের মধ্যে
আমাদের ছেলেরা সৃজনশীল ফলো করে এসএসসি এইচএসসি পাস করে আসার পরেও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তারা ভালো করছে না, বা ইউনিভার্সিটিতেও তারা ভালো করছে না এত কসরত করার পরেও। তাহলে এটা প্রশ্ন জাগতেই পারে, কেন করছে না? এই যে একটা প্রবলেম, ঠিক আছে? কোন ধরনের স্টুডেন্টরা ক্লিক করছে না, কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ক্লিক করছে না, কোন ধরনের বাবা মার ছেলে মেয়েরা ক্লিক করছে না, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট পেয়ে যাব। তখন এটা আমাকে হেল্প করবে যে আমার প্রবলেমটাকে ক্লিয়ারলি ডিফাইন করা, যেটা আমার রিসার্চ অবজেক্টিভ ডিজাইন করতে সহায়তা করবে। ধন্যবাদ স্যার। আশা করি আমার শুধু দর্শক যারা আছেন তারা বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকেও থাকে দয়া করে কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ আফসাউল ইসলাম ফরাদ স্যার আমাদের। প্লিজ টু সি বোথ অফ ইউ ইন এ ফ্রেম। থ্যাংক ইউ ফরাদ স্যার। আমাদের একজন স্টুডেন্ট, উনি স্যার একজন স্টুডেন্ট একটা কোশ্চেন করেছে, উনি লিখেছে চ্যাট জিপিটি বা এআই টুল ব্যবহার করে গবেষণা করলে কোনো নৈতিক বিষয়গুলো বিবেচনায় নিতে হবে কিনা। দেখেন, গবেষণার অন্যতম একটা আসপেক্ট হলো রিসার্চ ইথিক্স। আমি রিসার্চ করছি কি, আমি খুঁজছি, বাট আমার হয়ে যদি অন্য কেউ খুঁজে আমাকে বের করে দেয়, এটা কি আমি খুঁজছি? এটা কিন্তু আমি খুঁজছি না। আমি এআই কে নিয়ে আমার কাজে হেল্প করতে পারি, বাট আমার খোঁজাটা, আমার সার্ভেটা আমি করব, আমার কোশ্চেনিয়ার ডিজাইন আমি করব, আমার প্রবলেম স্টেটমেন্টটা আমি ফাইন্ড আউট করব, আমার অবজেক্টিভ গুলো আমি তৈরি করব, আমার থিওরিটিক্যাল মডেল, আমার হাইপোথেটিক্যাল মডেল আমি ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে হয়তো বা এআই থেকে আমরা হেল্প নিতে পারি, আইডিয়া নিতে পারি, কিন্তু এআই থেকে আমার কাছে মনে হচ্ছে যে সরাসরি হেল্প নিয়ে এগুলাকে নিজের রিসার্চ বলে চালিয়ে দেওয়া আমার কাছে মনে হয় ইথিক্যাল না। বাট অদূর ভবিষ্যৎ এমন হয়ে যাচ্ছে যে অনেক কিছু এআই বেসড হয়ে যাবে। না, এক্ষেত্রে স্যার আমি একটু অ্যাড করতে পারি। জি, সেটা বিভিন্ন পাবলিশার তারা এখন বর্তমানে চ্যাট জিপিটি সহ আরো যে এআই টুলস গুলো আমরা ব্যবহার করি বিভিন্ন সময়, সেগুলোর ক্ষেত্রে তারা স্পেসিফিক পলিসি প্রোভাইড করছে স্যার। তারা তাদের সাবমিশন প্রসেস যেখানে অথর গাইডলাইন্স গুলো থাকবে বা নির্দেশনাগুলো থাকে, সেখানে এআই নিয়ে মানে কতটুকু গ্রহণযোগ্য বা কিভাবে কি করতে পারবে সেটা সম্পূর্ণ পলিসি গুলো লিখে দেওয়া থাকে। একটা পলিসি গাইডলাইন থাকে, তো গাইডলাইন ফলো করলে সব ঠিক আছে। স্যার বলেন স্যার। গাইডলাইন ফলো করে যদি আমরা এআই ইউজ করি তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ তারা যখন একটা গাইডলাইন তৈরি করে তারা ওই ইথিক্যাল বিষয়গুলো মাথায় রেখেই গাইডলাইনটা তৈরি করে। ঠিক আছে, আপনি যখন এই গাইডলাইন গুলো ফলো করে একটা কাজ করবেন তখন দেখবেন আসলে এআই থেকে আপনি হেল্প নিচ্ছেন, কিন্তু এই আপনার রিসার্চটা করে দিচ্ছে না। ঠিক আছে, এই জন্য এআই থেকে হেল্প নেওয়া যাবে, বাট এআই কে যদি আমি বলি যে এরকম রিসার্চ করে দাও, এআই একটা রিসার্চ করে দিল, সেটা আমি প্যারাফ্রেজ করে পাবলিশ করে ফেললাম, আমার কাছে এটা ওয়েল অ্যাকসেপ্টেড না। ধন্যবাদ। তারপরেও শহীদুর রহমান সাকিব, আমার গুগল স্কলারে আপনি যে চ্যাট জিপিটি ঠিক একাডেমিক রিসার্চের ক্ষেত্রে চ্যাট জিপিটি কতটুকু ব্যবহারযোগ্য আপনি পাবেন এই পেপারটা। এটা আমাদের মানে যতগুলো পেপার আছে তার মধ্যে বেস্ট মানে টপ সাইটের একটা পেপার স্যার। আর এছাড়াও চ্যাট জিপিটি কিভাবে বিজনেস, এন্টারপ্রেনিয়রশিপ, ইকোনমিক্স, ফাইন্যান্স এক্ষেত্রেও ব্যবহার করা যায়, এই ক্ষেত্রেও একটা গাইডলাইন দিয়ে আমার একটা এসএলআর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ পেপার আছে, আপনি এগুলো সব ওপেন অ্যাক্সেস পড়তে পারবেন। থ্যাংক ইউ সো মাচ শহীদ স্যার। আমরা আসি টপিক সিলেকশন করলাম, আমরা ইন্টারেস্ট থেকে টপিক সিলেকশন করলাম। এরপরে টপিক সিলেকশনের পরে আপনি বলেছেন অলরেডি রিসেন্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর পেপার এই ক্ষেত্রে আমাদের জন্য সহায়তা হবে স্যার। আমরা যখন কিনা আমি স্টুডেন্টের জায়গা থেকে বলতেছি, এবং আপনি কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন এবং আপনি এখন আবার স্টুডেন্টদের পড়ান রিসার্চের ক্ষেত্রে। আমরা এই যে লিটারেচার সার্চ করার সময় আমরা পেপার যখন মানে ভালো পেপার গুলো যদি আমরা পড়ি পাবলিশারে, তাহলে ভালো দিকে আমাদের মানে ডেপথে যেতে পারি। আর যদি খুব একটা ভালো পেপার না পাই তাহলে স্যার আমরা এই আমাদের অন্যদিকে পেপার আমাদের কনসেপ্ট গুলাকে ডিরেক্ট করে। আমাদের এটা বড় চ্যালেঞ্জ। এটা শুধু এই চ্যালেঞ্জ না, এছাড়াও আন্ডার গ্রেড স্টুডেন্ট, পোস্ট গ্রেড স্টুডেন্টরা অন্য কোন ধরনের চ্যালেঞ্জ গুলো একটু ফেস করে যদি সংক্ষেপে বলতে চাই। আমরা লিটারেচার রিভিউ স্টেজে আছি স্যার। থ্যাংক ইউ স্যার। আন্ডারগ্রেড স্টুডেন্ট আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা রিসার্চ করতে চাচ্ছে, আমি শুরুতে কিন্তু বলছি তাদের দিয়ে আমরা রকেট সায়েন্স তৈরি করতে পারবো না। ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা এলিমেন্টারি রিসার্চ গুলোই আমরা আশা করি। তো আমার কাছে মনে হচ্ছে এট দ্য ভেরি বিগিনিং আমাদের স্টুডেন্টরা যদি রিভিউ টাইপের রিসার্চ করে
রিভিউ টাইপের রিসার্চের মাধ্যমে আমরা আসলে দেখি যে একই কোন একটা টপিকসের উপর আগে যতগুলো রিসার্চ হয়েছে তারা আসলে কি কি প্রবলেম ফেস করেছে এবং এই প্রবলেমের সলিউশন গুলা কি হয়েছে সেটার উপর ভিত্তি করে তারা যদি একটা সিনারিও ডিজাইন করে এবং এর কনক্লুশনে যায় তাহলে সেখান থেকে অনেক কিছু শিখবে। ঠিক আছে, রিভিউ পেপার শুরুতেই আমরা যদি এমপিরিক্যাল স্টাডিতে চলে যাই বা কোয়ালিটেটিভ স্টাডিতে চলে যাই, এটা ছাত্রের মোটিভেশনকে হ্যাম্পার করবে। সে মাঝপথে মনে করবে এত কঠিন জিনিস রিসার্চ। আমি একটা ছোট্ট একটা গল্প বলি। এক অন্ধ ভাই তার বোন দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসছে। তো সে একদিন ইচ্ছে করে বলছে, বোন তুমি যে আমার দুধ খাওয়াবা, এই দুধটা দেখতে কি রকম? বোন বলছে, ভাই দুধটা হলো দেখতে সাদা। তো ছেলে তো অন্ধ, সে তো সাদা জিনিস বুঝে না। বলে, বোন তাহলে সাদা জিনিসটা কি? সাদা হলো বকের মতো, বকের লাহান। তাহলে বলে, বক কিরকম? এখন বোন আর বক পাবে কই, ঘরে কাঁচি ছিল বাঁকা, ওই কাঁচিটাই না দেখাইছে যে বক হইলে কাঁচির মতো। তখন ছেলে কাঁচিটাকে ধরে বললো, যদি বক এরকম হয় তাহলে এই দুধ আর আমি খাবো না। ঠিক আছে, ছেলে আর দুধ খায়নি। তো আমার ছাত্রছাত্রীরা যদি শুরুতেই তারা খুব জটিল রিসার্চ, খুব ম্যাথোডোলজিক্যাল রিসার্চের দিকে মুভ করতে চায়, তারা একসময় ইন্টারেস্ট হারায় ফেলবে যে আসলে এত কঠিন জিনিস। কারণ এই রিসার্চগুলো আসলে একদিনে মানুষ কিন্তু শিখে না, অনেক বছর লাগে এটা শিখতে। আদারওয়াইজ যারা থিসিস করছে, পিএইচডি করছে, তারা তো এক বছরই করে নিয়ে আসতে পারতো। 4-5 বছর 6 বছর কেন লাগছে? অনেক পড়াশোনা, অনেক অধ্যবসায় আছে। ঠিক আছে, তো ছাত্রদের উচিত লিটারেচার রিভিউ টাইপের যে রিসার্চ গুলো আছে, এই ধরনের রিসার্চ গুলো করলে তার অনেক ফোল্ডে তাদের ডেভেলপমেন্ট হবে। কিভাবে রিভিউ করতে হয়, তারা যে রিভিউ পেপার গুলা কিভাবে প্রবলেমটাকে ডিফাইন করেছে, তারা কিভাবে অবজেক্টিভ ডেভেলপমেন্ট করেছে, তারা কিভাবে এগুলার রেজাল্ট তৈরি করেছে, তারা কিভাবে ডিসকাশন তৈরি করেছে, কিভাবে কনক্লুশন তৈরি করেছে, সেখানে সে অনেক কিছু জানতে পারবে। এবং অনেকগুলো রিসার্চকে যখন সে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবে, তার মানে সে তার অনেকগুলো রিসার্চ সম্পর্কে কিন্তু তার আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, এজন্য আমি মনে করি যে আমাদের ছাত্র যারা আছে এরা শুরুতেই খুব এক্সটেন্সিভ এবং ডিপ রিসার্চে না গিয়ে লিটারেচার রিভিউ টাইপের রিসার্চে যাওয়াটা তাদের জন্য অনেক বেটার। দেন তারা প্রসিড করবে একটু ডিপ লেভেলে। প্লাস্টার ধন্যবাদ স্যার। স্যার আমরা অলরেডি বুঝতে পারতেছি যে সেকেন্ড স্টেজ লিটারেচার রিভিউ এবং পরবর্তীতে মেথোডোলজি, এবং আপনি বলে ফেলছেন যে আমরা যদি কোয়ালিটেটিভ রিসার্চের দিকে যাই, রিভিউ পেপারের দিকে যাই, তাহলে হয়তো আমাদের স্টুডেন্টরা একটু ভালোভাবে শিখতে পারবে এবং পরবর্তীতে অ্যাডভান্স রিসার্চের দিকে যেতে পারবে। স্যার মেথোডোলজির দিকে আমরা শেষ করলাম, এবার যদি আসি একটু অ্যানালাইসিস, ডিসকাশনস এবং রেকমেন্ডেশন টোটালি ডিপেন্ড অন দ্য রিসার্চ ফাইন্ডিংস রেফারেন্সের ক্ষেত্রে। এবং এই রেফারেন্সের ক্ষেত্রে আমরা সচরাচর আগে ম্যানুয়ালি ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু টেকনোলজি চলে আসছে আমরা বিভিন্ন সময় টেক সাপোর্ট নেই। এখন এই টেক সাপোর্ট রেফারেন্সের ক্ষেত্রে আমরা তো নেই, এটা তো খুবই ভালো, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে আমরা ইনস্টিটিউশন থেকে স্টুডেন্টদেরকে রিসার্চ করার জন্য কি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার পায় কিনা স্যার দিতে? এটা আসলে খুব ট্রিকি কোশ্চেন এবং মিলিয়ন টাকার কোশ্চেন যে আমরা আসলে ছাত্রদেরকে রিসার্চ করার জন্য পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছি কিনা। ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রেই ওই রিসার্চ করার জন্য যে সাপোর্ট গুলো দরকার আমরা নিজেরাও পাচ্ছি না, ছাত্রদেরকেও দিতে পারছি না, এবং অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও মোটিভেটেড না। আমরা ওই যে মার্কেটিং এর ভাষা বা ফাইন্যান্সের ভাষায় একটা কথা আছে, ম্যাক্সিমাইজ মিনিমাম গেইন, যে অল্প যে সুযোগ সুবিধা আছে এটাকে সর্বোত্তম ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অল্প অল্প যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা যদি এগুলোকে ব্যবহার করতে পারি, কম্পিউটার গুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা দেখেন যে আমরা যদি রেফারেন্সের ক্ষেত্রে বলি, এখন অনেক ধরনের রেফারেন্সিং টুল আছে ম্যানুয়াল ছাড়াও। এর মধ্যে একটা আছে জটিরো, এটার উপর আপনি একটা ওয়ার্কশপও নিয়েছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু ফ্রি টুল। মেন্টালিয়াস এর পয়সা দিয়ে কিনতে হয়, এন্ড নোট পয়সা দিয়ে কিনতে হয়, বা কিছু কিছু ফ্রি টুল আছে। আমরা যদি ছাত্ররা এগুলো শিখে নেয় তাহলে কিন্তু ফ্রি টুল দিয়েও, আবার মাইক্রোসফটেরও এমএস ওয়ার্ডেরও কিন্তু একটা ফ্রি টুল আছে রেফারেন্সিং তৈরি করা। ঠিক আছে, এগুলো যদি ছাত্ররা শিখে নেয় তাহলে তাদের জন্য আসলে
সহজ হবে। তবে আমি একটা জিনিস সাজেস্ট করব যে যারা স্যার বিগিনার শুনতে আছে। পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনাকে স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি, পলাশ স্যার? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। যারা স্যার আমাদের শুনতে পাচ্ছি স্যার। স্যার যারা ফরাজ স্যার কোয়েশ্চেন করেছেন, যদিও আমাদের মেথোডোলজি সেকশনে ছিল। তারপর যদি সংক্ষেপে একটু যদি বলতেন, রিসার্চ গ্যাপ এবং হাইপোথিসিস সিলেকশনের ক্ষেত্রে একটু বলেছেন। স্যার জানতে চাচ্ছেন আমাদের আফসারুল ইসলাম ফরাজ স্যার, রিসার্চ গ্যাপ আহ, থেকে হাইপোথিসিসটা কিভাবে বের করব আমরা? উড ইউ প্লিজ টেল আস অ্যাবাউট রিসার্চ গ্যাপ এন্ড হাইপোথিসিস সিলেকশন মডেল? আসলে রিসার্চ গ্যাপ থেকে স্যার আমরা আমরা মেথোডোলজি থেকে আসছি, আমরা পিছনের দিকে। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ মানে কি, যেটা আনকাভার্ড অবস্থায় আছে, যেটা এখনো কাভার করা হয়নি, আমরা ওই জায়গাটা কাভার করতে চাই, তাই না? তার মানে এটা হলো অবজেক্টিভকে ট্রিগার করে। রিসার্চ গ্যাপটা অবজেক্টিভকে ট্রিগার করে, বা রিসার্চ কোশ্চেনকে ট্রিগার করে, রিসার্চ কোশ্চেন প্রডিউস করে অবজেক্টিভ। সেই অবজেক্টিভ থেকে আমরা অবজেক্টিভটা কিভাবে অ্যাচিভ করতে চাইবো, তার ওই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমরা হয় থিওরিটিক্যাল মডেল বা ওই যে স্ট্রাকচারাল মডেল তৈরি করতে পারি। থিওরিটিক্যাল মডেল, যে আসলে কোন কোন থিওরি আছে যে থিওরিগুলো আমার অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে হেল্প করে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে রিসার্চ গ্যাপ বা প্রবলেম স্টেটমেন্ট আমার রিসার্চ অবজেক্টিভ তৈরিতে সহায়তা করে। গ্যাপ গ্যাপ থেকেই আমরা বলবো যে এটা গ্যাপ আছে, সুতরাং আমি এটা জানতে চাই, এটা গ্যাপ আছে আমি এটা করতে চাই, এটা গ্যাপ আছে আমি এটা দেখতে চাই, তাই না স্যার? তো এখান থেকে আমরা অবজেক্টিভ তৈরি করব। আর এই অবজেক্টিভ গুলা কিভাবে আমরা অ্যাচিভ করব, এটা তো আমি তো আমার মতো করে অ্যাচিভ করলে চলবে না, কারণ এটা জেনারেলাইজ কিছু থিওরি আছে। সোশ্যাল কনটেক্সটে, জিও পলিটিক্যাল কনটেক্সটে, ইকোনমিক কনটেক্সটে, এডুকেশনাল একাডেমিয়া কনটেক্সটে অনেক থিওরি আছে। ওই থিওরি গুলো কি বলে আমার অবজেক্টিভটা অ্যাচিভ করার ক্ষেত্রে, সেই থিওরির সাথে রিলেট করে আমরা কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমাকে বলে দেবে যে আসলে আমাদের হাইপোথিসিসটা কিরকম হবে, কার সাথে কার সম্পর্ক হবে, এবং এটা পজিটিভ সম্পর্ক হবে না নেগেটিভ সম্পর্ক হবে। আশা করি ফরাদ ক্লিয়ার বুঝতে পারছেন, এবং তারপরে যদি বুঝতে না পারি আমরা ইনশাল্লাহ আগামীকালকে কথা বলবো এই বিষয় নিয়ে। স্যার প্রায় শেষের দিকে আমরা, তারপরেও আরো এর তো শেষ নেই, নানান কোয়েশ্চেন মাথার মধ্যে আছে, তারপরে এগুলো জিজ্ঞাসা করতে হয় স্যার। তো পাবলিকেশনের ক্ষেত্রে স্যার আমরা সচরাচর কোন কোন মানে মিস্টেক গুলো সচরাচর আমরা করি, সেগুলো যদি আমাদের এই ছোট বন্ধু শিক্ষার্থী বন্ধুদের যদি আগে থেকে একটু বলে দিতেন, তাহলে হয়তো বা পরবর্তীতে এরাই ভুলগুলো এড়াই যেত। থ্যাংক ইউ পলাশ স্যার। পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের আপনি কিন্তু একটা রিসার্চের একটা কোশ্চেন আছে, আপনার অনেক ভালো একটা লেখা, এটাও রিজেক্ট হয়ে যেতে পারে। অনেক ভালো লেখা, এক্সিলেন্ট একটা লেখা, এটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এটা কেন রিজেক্ট হচ্ছে? এটা কিন্তু লেখা খারাপ এই জন্য রিজেক্ট হচ্ছে না, এটা রিজেক্ট হচ্ছে যে আমি যেখানে পাবলিশ করতে চাচ্ছি ওদের পলিসির সাথে এটা যায় না। ঠিক আছে? তো আমরা যখন পাবলিশ করব, পাবলিশ করার আগে আমাকে আগে খুঁজতে হবে যে আমার এই রিলেটেড পেপার কারা পাবলিশ করে, তাদের গাইডলাইন গুলো কি, তাদের রুলস গুলো কি, তাদের পলিসি গুলো কি, আগে আমাকে এগুলা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে ওগুলোকে স্টাডি করতে হবে। স্টাডি করে দেখবো যে আমার লেখাটা আসলে আমি যেখানে পাবলিশ করতে চাই ওদের নিয়ম অনুযায়ী আমার লেখাটা হয়েছে কিনা। আমি শুরুতে কিন্তু বলেছি অনেক ভালো লেখাও রিজেক্ট হচ্ছে। এটা কিন্তু নট অনলি ফর পুয়ার কোয়ালিটি বাট অলসো নট ম্যাচিং উইথ দেয়ার রুলস এন্ড রেগুলেশন প্রসিজারের সাথে যাচ্ছে না। ঠিক আছে? তো আমরা ওই যে জার্নালে আমরা এটা পাবলিশ করতে চাই তাদের প্রসিজারটা জানবো, তাদের পলিসি গুলো জানবো, গাইডলাইন গুলো জানবো। ওই অনুযায়ী যদি আমরা পেপারটা একটু রেডি করতে পারি তাহলে এটা পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি আমরা আমাদের ইচ্ছে মতো একটা পেপারকে তৈরি করে আমরা যদি কোথাও সাবমিশন করি, স্যার পাবলিকেশন আমরা যদি এটাকে সাবমিট করি, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে আমার বাসার এদিকে। না, আমি যেটা যেটা বলছিলাম যে আমরা যদি ইলেকট্রিক লাইনে একটু কাজ করতেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে স্যার। স্যার সরি, এক্সট্রিমলি সরি স্যার, আমি বারবার ডিস্টার্ব করতেছি আপনাকে স্যার। কন্টিনিউ করেন। না, ইটস ওকে। না, যেটা বলছিলাম যে আমরা আমাদের মতো তৈরি করে একটা জায়গা দিয়ে দিলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না বা পাবলিশড হবে না। ঠিক আছে? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার রিজেক্ট হয়ে যাবে আনলেস আদারওয়াইজ এটা যদি পেডিটরি জার্নাল না হয়। ঠিক আছে? যদি এটা পেডিটরি জার্নাল না হয় আমরা চাইলেই আমাদের মতো করে একটা লেখা পাবলিশ করতে পারবো না। লেখা পাবলিশ করতে হলে ওদের যে ইনহাউস রুলস রেগুলেশনস গুলো আছে
ওইগুলা ফলো করেই আমাকে লেখাটা তৈরি করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপরে আমরা আশা করতে পারবো যে লেখাটা পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে আমি অনেক ভালো ভালো জার্নাল দেখেছি, ওদের রিজেকশন রেট 90%, 95%, অনেক রিজেকশন রেট। ঠিক আছে, সুতরাং হতাশ হলে চলবে না। এক একটা জার্নালের এক একটা নিয়ম আছে, গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী যদি আমরা লেখাটা তৈরি করতে পারি, আমরা হোপফুলি আমরা আশা করতেই পারি যে আমাদের লেখাটা আজকে পাবলিশ হয় না, এই জায়গায় হয় না, ঠিক একই রকম প্ল্যাটফর্ম আরেক জায়গায় পাবলিশ হবে। ঠিক আছে, আমরা আশা ছেড়ে দেব না। তবে আমাকে ওই যে তাদের গাইডলাইন অনুযায়ী লেখাটা লিখতে হবে, তাহলে আমরা আশা করবো যে এটা পাবলিশ হবে। ধন্যবাদ স্যার। স্যার বাংলায় তো মানে পাবলিকে পাবলিশ করতে পারতেছি না, বাংলায় পাবলিশ করার ওয়েও নাই। বাংলাদেশে যে জার্নালগুলো আছে সেগুলোও ইংলিশে করে স্যার। সেক্ষেত্রে ইংলিশ একটা ইংলিশ ইজ এ মিডিয়াম বাই হুইচ ইউ ক্যান পাবলিশ দ্য পেপারস টু টপ টায়ার জার্নাল স্যার। আসলে কি ইংলিশ কতটা ফ্যাক্ট করে, এটা বেশ কমপ্লেক্স একটা কোয়েশ্চেন টু দ্য স্টুডেন্ট স্যার, মানে স্টুডেন্টের পক্ষ থেকে, যে আমার কি আসলে ইংলিশে টাইটানিক জাহাজ হতে হবে কিনা যে রিসার্চ পেপার পাবলিশ করার জন্য। থ্যাংক ইউ স্যার। আসলে এখন তো বিশ্বায়নের যুগ। আমি যদি বিশ্বের সাথে তাল মিলাতে না পারি বা আমার কন্ট্রিবিউশনটা যদি বিশ্ব দরবারে না পৌঁছায়, তাহলে কিন্তু এটা ভ্যালু অ্যাড হবে না। ঠিক আছে, আমরা যদি আপনি যদি দেখেন, আপনি অনেক ভালো জানেন, আমি অনেক জার্নাল দেখেছি চাইনিজ ভাষায়, জাপানিজ ভাষায়, জার্মানিজ ভাষায়, আবার এটা নিচে ট্রান্সলেট করা আছে ইংরেজিতে। ঠিক আছে, এখন আমরা তো জার্মান ভাষা বুঝি না, বা জার্মানের ফাইন্ডিংসটাও জানি না, জার্মানের ইনভেনশনটাও জানি না। তো আমরা তো এই তাদের কন্ট্রিবিউশন থেকে দূরে আছি না। তো আমরা এটা যদি জানতে চাই, কিভাবে জানতে হবে? ওই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে আমরা ওয়েল অ্যাকসেপ্ট করি, তারা সাথে সাথে ইংলিশ ট্রান্সলেটও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি ওয়েলকাম করি, বাংলা যদি কেউ করতে চায় অবশ্যই করতে পারবে, কিন্তু বাংলায় করতে গেলে তার যেই সমস্যাটা হবে, যে লিটারেচার রিভিউ বা প্রবলেম স্টেটমেন্ট, এগুলা তাকে তৈরি করা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ সব জায়গায় আমরা এগুলা ইংরেজির ফরম্যাটে দেখি, তো এগুলাকে সে বাংলায় করতে গেলে অনেক ওয়ার্ডের সে মিনিংও খোঁজা টাফ হয়ে যাবে। ঠিক আছে, ইংরেজির রিসার্চের অনেকগুলো টার্ম আছে যেগুলো বাংলা করা অনেক জটিল একটা বিষয়। ঠিক আছে, যেমন থিসিস, এটা একটা ইংরেজি শব্দ। মানে আমাদের কি ইংলিশে খুবই ভালো হওয়া লাগবে রিসার্চ করার ক্ষেত্রে, যে মানে লেখার জন্য গ্রামাটিক্যাল এরর থাকতে হবে সব সময়, সেন্টেন্স স্ট্রাকচার ভালো থাকতে হবে, নো এরর এরকম হতে হবে, এরকম কোনো কিছু? এটা আসলে আমরা ওই যে রিসার্চে আসলে আমরা এরর আশা করি না, এটা হলো গ্রাউন্ডেড রুল। তারপর ছাত্রদের ক্ষেত্রে অনেক কিছু কনসিডারেবল, তবে একজন ছাত্র তো চাইলে একদিনই রিসার্চ করবে না, সে অনেক পড়বে। সে পড়তে পড়তে তার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে, তার মধ্যে একটা ওয়ার্ড ক্যাপাসিটি বাড়বে। তার আমি একটু আগেই বলছি, রিসার্চের মাধ্যমে কিন্তু আমাদের সফট স্কিল বাড়ে, আমাদের রাইটিং স্কিল বাড়ে, টাইম ম্যানেজমেন্ট বাড়ে, ঠিক আছে, প্রেজেন্টেশন স্কিল বাড়ে। তো আমার সে মানে নিজের অজান্তেই সে অবজার্ভ করবে যে তার রাইটিং ক্যাপাসিটি আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে, সে যদি রিসার্চের মধ্যে থাকে। হ্যাঁ, প্রথমে একটু স্ট্রাগল করবে। আমরা যে আর্টিকেল গুলো দেখি, এটা কেন রিভিউ হয় তো এই এরর গুলোকে ফাইন্ড আউট করার জন্য। আর আপনি জানেন এখন অনেক টুলস বের হয়ে গিয়েছে, টুলসের মাধ্যমে আমরা খুব সহজেই চেক করতে পারি যে মাইনর যে এরর গুলো আছে, সিম্পল সিলি গ্রামাটিক্যাল মিস্টেক, তারপর সেন্টেন্স কনস্ট্রাকশন হয় নাই, বা আমরা খুব বড় বড় জটিল সেন্টেন্স তৈরি করে ফেলতেছি, এগুলোকে সিম্পল করার জন্য অনেক টুলস আছে। আমার ছাত্ররা চাইলে এই টুলস গুলো ইউজ করে খুব সিম্পলি ইউজ করতে পারে। সে ফর এক্সাম্পল, আমি আরো আপনাকে একটা খুব সুন্দর একটা বলি, আমি একটা আইডিয়া আমার খুব সুন্দর মাথায় এসেছে রিসার্চের জন্য, ফর ওয়ান অফ মাই স্টুডেন্টস রিসার্চ টপিকস এর ক্ষেত্রে। আইডিয়াটা আমি বাংলায় তৈরি করেছি। এখন আনফরচুনেটলি আই এম নট ভেরি গুড এট ইংলিশ। তাহলে আমি কি করব, আমার আইডিয়াটা সুন্দর করে বাংলায় কম্পোজ করে আমি এআইকে দিয়ে দিব বা গুগল ট্রান্সলেটকে দিয়ে দিব যে প্লিজ আমার ট্রান্সলেট করো। ওর খুব সুন্দর ট্রান্সলেট করে দিয়ে আপনি তখন ওটাকে আপনার মতো করে আবার ট্রান্সলেট করে নিয়ে নিতে পারেন না? তো মানে রিসার্চ করার জন্য ইংলিশ শিখতে হবে এরকম কিছু না, তবে ইংলিশে লেখাটা বেটার। এবং এক্ষেত্রে আমরা অনেক এক্সপার্টেরও হেল্প নিতে পারি। আমি অনেককে দেখেছি, এবং আমিও যখন থিসিস করেছিলাম, আমার থিসিসটাও আমি প্রুফ রিডিং করার জন্য যে ইংরেজিতে খুব ভালো, তাকেও আমি দিয়েছিলাম যে আপনি একটু দেখেন যে ওয়ার্ড গুলো কোনো প্যারাফ্রেজ করা উচিত কিনা, রিওয়ার্ডিং করা উচিত কিনা, বা কোনো ওয়ার্ড পুর আছে কিনা, সেন্টেন্স গুলো বেশি কমপ্লেক্স হয়েছে কিনা।
তো এগুলো প্রুফ রিড করার জন্য আপনি 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 ভালো জানেন যে ইন্টারন্যাশনালি অনেক প্রুফ রিডিং এর অনেক ওয়েবসাইট আছে, অনেক ব্যক্তি আছে, তারা প্রুফ রিড করার জন্য বসে আছে। তো আমরা যদি আমাদের অর্ডিনারি একটা লেখাও প্রুফ রিডিং এ দিয়ে দেই, তারা খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে দেয়, রিরাইট করে দেয়, এবং এটা খুব প্লেজারিজম ফ্রি হয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড হয়। তো এই ক্ষেত্রে মানে ইংরেজি জানতেই হবে, ইংলিশ না জানলে আমি রিসার্চ করতে পারবো না, এইরকম না। তবে এটা ইংরেজিতে লেখা উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই ভালোভাবে মানে উত্তরটা দিয়েছেন, খুব ভালো লাগছে স্যার। এখন সর্বশেষ লাস্ট কোয়েশ্চেন, মানে লাস্ট ফার্স্ট হয়তো বা আমরা যতটুকু জানি, আপনি যতটুকু জানেন হয়তো অনেকেই জানে না। সেই ক্ষেত্রে স্যার রিসার্চের ক্ষেত্রে একজন সুপারভাইজারের গুরুত্ব কতটুকু স্যার, বা একজন মেন্টর ছিলেন কি জরুরি কিনা স্যার? থ্যাংক ইউ পলাশ স্যার। আমরা রিসার্চ, আমি আমি আপনার আমি আপনার প্রশ্নটা বুঝেছি, ঠিক আছে। পৃথিবীর যে কোনো জায়গায় মেন্টরের গুরুত্ব অনেক বেশি। যদি আপনি একজন ভালো মেন্টর পান, ভালো সুপারভাইজার পান, আপনার কাজটা অনেক সহজ হবে। কিন্তু বাস্তব লাইফে আমরা প্রায় ভালো সুপারভাইজার পাই না, ভালো মেন্টর পাই না, ঠিক আছে। আমি আমি এরকম উইটনেস আছে যে কানাডিয়ান এক ভদ্রলোক, তার আন্ডারে 12 জন পিএইচডি ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে 9 জনই ভেঙে গেছে। তার মধ্যে আমার ইউনিভার্সিটির এক শিক্ষকও ছিলেন। ম্যাডাম বললো যে স্যার 12 জনের মধ্যে আমরা 9 জন ভেঙে আসছি, 3 জন আছে, আমি কনফার্ম এই 3 জন শেষ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু তখন আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম সুপারভাইজার তো পেইন দিবেই, আপনি যাদের জানতে হয় এই পিএইচডি জিনিসগুলো বা রিসার্চের জিনিসগুলো নিজে থেকে শিখতে হয়। এই জিনিসগুলো কিভাবে শিখে না, আমরা রিসার্চ কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের লার্নিং, অ্যাডভান্স লেভেলের এডুকেশন। এই লেভেলে কেউ কাউকে শিখায় দেয় না, এই লেভেলে নিজেকেই শিখতে হয়। আপনি যেখানে লক হয়ে যাবেন, আপনি সুপারভাইজার কাছে যা বলবেন, স্যার আমি তো এখানে লক হয়ে গেছি, বা সুপারভাইজার আমি তো এখানে লক হয়ে গেছি, আমি স্টাকটা কিভাবে ছুটাবো, আমাকে হেল্প করেন, সে আপনাকে গাইড করতে পারে। বাট আপনি যদি সুপারভাইজারকে বলেন, সুপারভাইজার আমি কিছু বুঝি না, আমি কি করবো আমার বলে দাও, তাহলে কিন্তু আপনাকে দিয়ে রিসার্চ হবে না, ঠিক আছে। রিসার্চটা আপনার কাজ, আপনি জ্ঞান আহরণ করবেন, আপনি প্রবলেম সলভ করবেন, আপনি প্রবলেম ফাইন্ড আউট করবেন। সুতরাং এটা আপনাকেই মুভ করতে হবে, মুভ অন ফ্রম ইউর ওন সাইড, নট ফ্রম সুপারভাইজার সাইড। সুপারভাইজারের অনেক ছাত্র আছে, অনেক কাজ আছে, তার ফ্যামিলি আছে, একাডেমি আছে, আরো সুপারভাইজারিং স্টুডেন্ট আছে, সে আপনার জন্য বসে থাকবে না, পড়েও থাকবে না। সুতরাং আপনি সুপারভাইজারের কাছে যাবেন, আপনি সুপারভাইজারে পুশ করবেন, স্যার আমি তো এখানে লক হয়ে গেছি, স্টাক হয়ে গেছি, আমি কিভাবে মুভ করা যায়, তখন আপনাকে সে গাইড করবে। আপনি আমার নিজের পড়াশোনা করবেন, ঠিক আছে। আমরা যদি দেশের বাইরেও দেখি যারা রিসার্চ করে, এর আগে 2-3 বছর নিজেরা পড়াশোনা করে এদের একটা বেসিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে, তারপরে তারা রিসার্চের ক্ষেত্রে মুভ করে, ঠিক আছে। তো সুপারভাইজার রোল আছে, কিন্তু সুপারভাইজার কখনো আপনাকে ওই মানে হাতে কলমে, আমরা যেমন স্কুল কলেজে শিক্ষার্থীদের হাতে কলমে শিখিয়ে দেই, এবার তুমি অনুযায়ী করো, রিসার্চের ক্ষেত্রে সুপারভাইজার আপনাকে এরকম বলবে না। সুপারভাইজার আপনাকে কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিবে, অ্যাবস্ট্রাক্ট গাইড করবে, যে এইভাবে করো, এইভাবে করে নিয়ে আসো, এটা করে নিয়ে আসো। তখন আপনাকে কিন্তু নিজের উদ্যোগেই কাজটা এইভাবে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন না আমার সুপারভাইজার শিখায় নাই, আমি কিভাবে কাজ করব, এটা হবে না, তাহলে কিন্তু আমরা আর মুভ করতে পারবো না, ফরওয়ার্ড যেতে পারবো না। সো এটা আমাদের ডিপ লার্নিং, এটা আমাদের ব্যক্তিগত লার্নিং, এটা আমাদের প্রচেষ্টা, এটা শিখতে হবে। স্যার ওয়ান লাস্ট বলছিলাম, সুতরাং সর্বশেষ কোয়েশ্চেন, দর্শক মন্ডলী, আমাদের প্রোগ্রামের প্রায় শেষ মুহূর্তে আছি, একটি লাস্ট কোয়েশ্চেন করব, সেটা খুব মানে এই স্টুডেন্ট না, একটু বড় পরিসরের কোয়েশ্চেন স্যার। সেটা হচ্ছে কেন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন আপনি আমার রিসার্চ গুলো, আমি যদি পিএইচডি করার সুযোগ পাই আপনার আন্ডারে, অবশ্যই আমি করতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, এবং আমাদের এই রিসার্চ জার্নিতে, পিএইচডি জার্নিতে আমরা হয়তো বা অনেক ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটিতে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে যারা যে কয়টাই আছে, সেখানে যারা যারা পিএইচডি সুপারভাইজ করার মতো প্রফেসর আছেন, তাদেরকে এই 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 জায়গা থেকে অবশ্যই আমার কাছে মনে হয়েছে এই সংস্কারটা প্রয়োজন বাংলাদেশে। আপনি কি বলে মনে করেন স্যার? ধন্যবাদ পলাশ স্যার, একেবারে আপনি আমার মনের কথা বলছেন, ঠিক আছে। আমার খুব ইচ্ছা যে আমি সুপারভাইজ করব, পিএইচডি সুপারভাইজ করব, এমফিল সুপারভাইজ করব। আমি ইনফরমালি বেশ কয়েক জায়গায় কো সুপারভাইজারও ছিলাম, ঠিক আছে। কিন্তু আমার এই তৃষ্ণাটা রয়েই গেল, ঠিক আছে। বাংলাদেশে এখনো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সুযোগটা এক্সটেনশন করেনি গভর্নমেন্ট, এটা অনেক কারণেই করেনি, আপনি ভালো জানেন। এটা
হয়তোবা তারা রিসেন্টলি এখনো ব্ল্যাক ইউনিভার্সিটিতে শুনেছি করেছে স্যার, ওরা বাইরে এটা এটা ইউনিভার্সিটির সাথে এটা এটা অনগোয়িং প্রসেস। ইউজিসি এখন অ্যাপ্রুভাল দেয় না, ইউজিসি এটা এখন চিন্তা ভাবনার মধ্যে রাখেছে কয়েকটা ইউনিভার্সিটিকে তারা প্রাইভেট ইউনিভার্সিটি দিবে তারা, ঠিক আছে, যাদের সেই সক্ষমতা আছে বা যাদের উপর ফেথ করা যায়, ঠিক আছে। পিএইচডিটা তো একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, ঠিক আছে। আমরা আমাদের দেশের আমরা হিস্টোরিক্যালি আমরা একটু একটু ভিন্ন টাইপের জাতি, ঠিক আছে। আমরা সুযোগটাকে প্রপার ইউটিলাইজেশন করতে চেষ্টা করি। তো এই জন্যই মূলত প্রাইভেট ইউনিভার্সিটির উপরে তারা এখনো ওইভাবে কনফিডেন্ট গ্রো আপ করতে পারে নাই। তো আমার বিশ্বাস, আমি আশাবাদী লোক, অদূর ভবিষ্যতে এই সুযোগগুলো আসবে, আমরা ইনশাল্লাহ সুপারভাইজ করতে পারবো এবং আমাদের ইউনিভার্সিটিতে ভালো ভালো রিসোর্স তৈরি হবে ইনশাল্লাহ। আশা করি আপনার সুপারভিশনে আমরা ছাত্র পাবো, সেখান থেকে সোসাইটিতে কন্ট্রিবিউশন পাবো এবং আমাদের শিক্ষার্থীরাও তাদের রিসার্চের মাধ্যমে সোসাইটিতে কন্ট্রিবিউট করবে। স্যার, অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে স্যার, যদি আমাদের শিক্ষার্থী বন্ধুদের এবং যারা নিউবি রিসার্চার তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বা আমাদের রিসার্চ ক্লাব সম্পর্কে যদি আপনার কোনো দিক নির্দেশনা থাকে একটু দিবেন প্লিজ। ধন্যবাদ স্যার। রিসার্চটা হলো রসকসবিহীন একটা সাবজেক্ট। আমরা যদি উপন্যাস পড়ি, গল্প পড়ি বা কিছু একটা পড়লে আনন্দ পাওয়া যায়, ঠিক আছে। রিসার্চটার ওইরকম রসকসবিহীন। তবে কেউ যদি একবার রিসার্চের মধ্যে মোটিভেশন তৈরি হয়ে যায়, সে নেশার মতো এটার মধ্যে লেগে থাকে। তো রিসার্চের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি সেটা হলো লেগে থাকা। আপনি যদি লেগে থাকেন, আপনি নিশ্চিতভাবে ভালো একজন রিসার্চার হবেন, আপনি স্বনামধন্য রিসার্চার হবেন, আপনার অনেক পাবলিকেশনস থাকবে, আপনি দেশ এবং সমাজের উপকার করতে পারবেন। একটাই ক্রাইটেরিয়া, আপনি লেগে থাকবেন। লেগে থাকলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আমার ছাত্রদেরকে বলবো, আমরা এটা থেকে নিজেদেরকে সরিয়ে নিব না, আমরা লেগে থাকবো, দেশ ও জাতির জন্য আমরা কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আমি জানি আপনি শারীরিকভাবে বেশ অসুস্থ, তারপরেও আপনার জন্য মানে দোয়া করি আল্লাহর কাছে এবং আমরা কৃতজ্ঞ মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, নট অনলি দ্যাট, পুরো ইউনিভার্সিটি কৃতজ্ঞ। আর সর্বশেষ ক্লাব সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের জানাই, তাহলে ইউনিভার্সিটি নিউলি রিসার্চ সোসাইটি, যেখানে রিসার্চ পেপার, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের রিসার্চ রিলেটেড সহায়তা করার জন্য থাকবে এবং আমাদের এই উইকলি লাইভ প্রোগ্রাম কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামটি ছিল সর্বপ্রথম। আপনারা যেহেতু আপনারা একটা সোসাইটি তৈরি করতে পেরেছেন, হ্যাঁ, তো রিসার্চের জন্য ল্যাব ফ্যাসিলিটিটা দরকার। আমাদের শুক্রবার বা শনিবার যেহেতু উইকেন্ড থাকে, হলিডে থাকে, আমরা যদি মাঝে মাঝে হলিডে গুলো ইউজ করি এবং ছেলেদেরকে যদি টুলস এন্ড টেকনিক গুলোকে শিখাইতে পারি, তাহলে কিন্তু তারা রিসার্চের প্রতি অনেক বেশি আগ্রহ হবে। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। অবশ্যই স্যার, অবশ্যই। আপনি আছেন, আপনার কাছ থেকে আমাদের যতটুকু সহায়তা নেওয়া প্রয়োজন আশা করি আমরা পাবো এবং আপনি দিবেন আমি জানি, আর না দিলেও জোর করে নেব ইনশাআল্লাহ স্যার। না, ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং পরবর্তীতে যারা এই রেকর্ডেড প্রোগ্রাম দেখবেন, সবাই আমাদের সাথে থাকবেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আনসার আমরা এখানে করতে পারি নাই, হয়তোবা আমরা কমেন্টে করে দিব এবং আমরা পার্সোনালি আমরা সাথে থাকবো। আর কথা না বাড়াই, আগামী থার্সডেতে ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে হয়তোবা কোনো রিসার্চ স্কলার আমাদের সাথে থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।